এস আলমের পর আরও শীর্ষ 5 ব্যবসায়ীর বিরুদ্ধে কর ফাঁকির অনুসন্ধান শুরু করল এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি। ওরিয়ন, বসুন্ধরা, সামিট, নাসা ও বেক্সিমকো গ্রুপের মালিক ও পরিবারের সদস্যদের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে সংস্থাটি। সার্কেল অফিসগুলো থেকে আনা হচ্ছে তাদের ও কোম্পানির আয়কর নথিও। শেখ হাসিনার পতনের পর তার সরকার ঘনিষ্ঠ প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্ত শুরু করেছে বিএফআইউ সহ গোয়েন্দা সংস্থাগুলো। চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী এস আলম, রাজনীতিবিদ শেখ সেলিমের পরিবারের সদস্যদের কর ফাঁকি অনুসন্ধান শুরু করেছে এনবিআরের কর অঞ্চল 15। এবার অনুসন্ধান শুরু হলো আরও শীর্ষ 5 ব্যবসায়িক গ্রুপের মালিকদের বিরুদ্ধে। তারা হলেন বসুন্ধরা গ্রুপের আহমেদ আকবর সোবহান, ওরিয়নের ওবায়দুল করিম, সামিট গ্রুপের রাজিজ খান, নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার ও বেক্সিমকোর সালমান এফ রহমান। কর্মকর্তারা জানান, এসব উদ্যোক্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদ খতিয়ে দেখা হচ্ছে। আমাদের বিএফআইও কাজ করতেছে, আমরাও কাজ করব। আমরা তো এই জায়গায় কোনো অবস্থাতে বসে থাকবো না। ডেফিনেটলি এটা তো আমরা খুবই স্ট্রংলি দেখব। এটা ডেফিনেটলি আমরা স্ট্রংলি কাজ করব। কর্মকর্তারা জানান, রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়া এসব ব্যক্তির বিরুদ্ধে গত 1 দশকে শক্ত অবস্থান নেয়নি এনবিআর। গ্রুপগুলোর কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট ও শুল্ক ফাঁকির অভিযোগে ছোট ছোট মামলা হলেও কখনো পূর্ণাঙ্গ তদন্ত করা হয়নি। বিপুল সম্পদের কারণে দেশজুড়ে পরিচিত এসব গ্রুপের কর্ণধাররা, কিন্তু তাদের অনেকেই কখনো সেরা করদাতার তালিকায় জায়গা পাননি। শুধু বেক্সিমকোর মালিকরা গত বছর সেরা করদাতার খেতাব পান। যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেখানেও আমার মনে হয় যে একটা অগ্রাধিকার ঠিক করে যাতে হ্যারাসমেন্ট না হয়, বাট আবার যাদেরকে এই যারা ট্যাক্স দেন নাই, অ্যাভয়েড করেছেন, এবং বিশেষত যেহেতু আমাদের রাজস্ব জিডিপি বৃদ্ধি না করলে আমরা ঋণ ফাঁদের মধ্যে পড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে, সেহেতু এখানে অনেক জোর দিতে হবে। সম্পদের তথ্য খোঁজার পাশাপাশি কর অঞ্চল থেকে এসব ব্যক্তির ও পরিবারের সদস্যদের কর নথি তলব করেছে সিআইসি। আনা হচ্ছে তাদের কোম্পানির নথিও। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোচিত সমালোচিত এস আলম গ্রুপের 12টি প্রতিষ্ঠানের কর ফাঁকির তদন্তে নেমেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এতদিন নানা বাধার কারণে এস আলম গ্রুপের 2টি প্রতিষ্ঠানের জরিমানা সহ প্রায় 7,000 কোটি টাকার কর আদায় করতে পারছিল না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিবর্তিত পরিস্থিতিতে অন্যান্য প্রতিষ্ঠানেরও কর ফাঁকির তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। 2019-20 থেকে 2021-22 অর্থবছর পর্যন্ত এস আলম ভেজিটেবল অয়েল ও এস আলম সুপার এডিবল অয়েল কর ফাঁকি দিয়েছে 3,539 কোটি টাকা। এছাড়া চেমন ইস্পাত ফাঁকি দেয় 140 কোটি টাকার ভ্যাট। পরে জরিমানা সহ প্রায় 7,000 কোটি টাকা পরিশোধে গড়িমসি করে। বর্তমানে গ্রুপের 12 প্রতিষ্ঠানের অনিয়ম ও ভ্যাট ফাঁকির তদন্তে কমিটি গঠন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এই কমিটি 1 মাসের মধ্যেই প্রতিবেদন দেবে। এস আলমের এসব তদন্তের জন্য যে জিনিসটা আমাদের প্রয়োজন, ব্যাংকের থেকে ইনফরমেশনটা আনতে হয়। তো আমরা দীর্ঘদিন ব্যাংকের সাথে চিঠিপত্র যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ব্যাংক থেকে আমরা সহযোগিতা পেতাম না। আয়কর বিভাগ থেকে তথ্য নিয়ে আমরা মামলাগুলো করেছি। এছাড়া ব্যাংক ঋণের সুবিধা সহ নানা কারণে তৈরি করা নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলোরও তদন্ত করছে কাস্টমস কর্তৃপক্ষ। প্রায় 12টা প্রতিষ্ঠানের তদন্ত চলছে, যেগুলো কিছু অস্তিত্ব আছে, যেগুলো আমাদের তারা নিয়মিত ভ্যাট দেয় এবং অধিকাংশ কোনো রকম অ্যাক্টিভিটি নাই। এগুলো তৈরি করাই হয়েছে মূলত ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, এবং এটা ব্যাপক পরিমাণে, বিপুল পরিমাণে বেনামে ব্যাংক লোন নেওয়ার জন্য। এরই মধ্যে এস আলম ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়দ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে ইসলামী ব্যাংকের 5 সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর নতুন পর্ষদের অনুমোদন দেন। ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালকরা হলেন পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশিদ ওহাব, আল আরাফা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্টস আব্দুস সালাম। গতকাল সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন গভর্নর।
মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদে প্রশাসক নিয়োগের কারণে পুরনো বোর্ড এবং প্রধান নির্বাহী থাকবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়োগ পাওয়া প্রশাসক বদিউজ্জামান দিদার। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিতে দায়িত্ব নেয়ার পর এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। প্রশাসক জানান, নগদের এখনও পরিপূর্ণ লাইসেন্স নেই, তবে আইন অনুযায়ী ডাক বিভাগ বাংলাদেশ ব্যাংকের থেকে অনুমোদন নিয়ে কার্যক্রম চালাচ্ছে। তাই আগামী 1 বছর প্রতিষ্ঠানটিকে নেতিবাচক অবস্থান থেকে ফিরিয়ে এনে পরিপূর্ণ লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করবেন বলে জানান তিনি। আরও জানান, নগদ এতদিন যেভাবে ব্যবসা করে আসছিল সেভাবেই করবে, শুধু কাঠামোগত পরিবর্তন করা হতে পারে। আর প্রয়োজন মনে হলে যে কোনো সময় নিরীক্ষা করা হবে। এছাড়া কারো চাকরি যাবে না বলেও জানান প্রশাসক। পরিপূর্ণ লাইসেন্স নগদ সার্ভিস দিয়ে যাবে, এই আস্থাটা রাখার জন্য আমরা আসলে নগদে এসেছি এবং আমাদেরকে 1 বছরের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। 1 বছর নট নেসেসারিলি আমরা যে 1 বছরই থাকবো, যদি দেখা যায় হ্যাঁ নগদের এই যে মানুষের যে কিছুটা বিরূপ আস্থায় এসছে, মানুষ বলছে যে নগদে টাকা রাখবো কি না, এই ধরনের জিনিস আপনারাও জানেন যে হচ্ছে, এই আস্থাটা মানুষের ফিরে আসলে আমরা চলে যাব। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে প্রধান কার্যালয়ে কথা বলছেন গভর্নর আহসান এইচ মনসুর। আমরা সরাসরি যোগ দিচ্ছি সেখানে। যেন প্রতারিত না হয়, তাদের জন্য কোনো ক্ষতি না হয়, এটা হচ্ছে ইমিডিয়েট উদ্দেশ্য। আর লঙ্গার টার্ম উদ্দেশ্য হচ্ছে, আমরা কিন্তু নগদকে ধ্বংস করতে চাই না। আমরা চাই নগদ আরও শক্তিশালী একটা প্রতিষ্ঠান হোক। নগদ যেন একটা বিকাশের মতোই একটা স্বচ্ছ, কমপ্লায়েন্ট, ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা আইকনিক প্রতিষ্ঠান হোক। হ্যাঁ, বাংলাদেশের আমরা যেটা বলি ইউনিকর্ন প্রতিষ্ঠান কিন্তু একটাই, সেটা বিকাশ, আর কেউ নেই ওই ক্যাটাগরিতে। তো সেই ক্যাটাগরিতে আমরা এটাকে নিতে চাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কম্পিটিশন বাড়াতে হবে এই ক্ষেত্রে, এবং যোগ্য কম্পিটিশন, নট আনফেয়ার কম্পিটিশন। নগদকে কিছু না, অনেক ফেভারেবল টার্মস দেওয়া হয়েছিল, যেমন সরকারের সব ট্রান্সফার গভর্নমেন্ট নগদের থ্রুতে দিত। এটা কিন্তু একটা মার্কেট বেস সিদ্ধান্ত না, এটা শুধু পক্ষপাতিত্ব ভিত্তিক সিদ্ধান্ত ছিল। আমরা চাই যে এটা এই ধরনের পক্ষপাতিত্ব, যে ধরনের ইন্টারভেনশন হয়েছিল সেগুলো যেন না হয়, কোনো পার্টিকুলার গ্রুপকে যেন ফেভার করা না হয়, সবাইকেই সমানভাবে, যেটাকে আমরা বলি ইভেন প্লেইং ফিল্ড, সমান্তরাল মাঠেই খেলা হবে, তারা খেলবে, সেটা একটা প্রচেষ্টা থাকবে আমাদের। তো এখন প্রাথমিকভাবে নগদের এটা হস্তান্তর করা হলো। সেকেন্ড ফেজে যেটা হবে, আমাদের সেকেন্ড ফেজটা হচ্ছে যে এটাকে সব কার্যক্রম যেভাবে চলছে সেভাবেই চলবে, কোনো ব্যত্যয় হবে না। যে ধরনের তাদেরকে বলা হয়েছে কাস্টমার সাপোর্টকে যে ইনসেন্টিভ, যে এটা দেওয়া হবে, ডিসকাউন্ট দেওয়া হবে, সব যেভাবে আছে সব সেইভাবেই থাকবে, কোনো পরিবর্তন ইমিডিয়েটলি হবে না। এটা একটা মেসেজ দিতে চাচ্ছি। 2 নম্বর মেসেজ হচ্ছে যে আগামীতে আমরা চাইব নগদকে আরো বৃহত্তর পরিসরে, আরো বড় আকারে একটা ভালো প্রতিষ্ঠান হিসাবে, যোগ্য প্রতিষ্ঠান হিসাবে, যেটা বিকাশের মতোই স্বনামধন্য একটা প্রতিষ্ঠান হিসাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে, যেখানে বিদেশিরা বিনিয়োগ করবে, যেখান থেকে আমরা টেকনোলজিক্যাল সাপোর্টও নিতে পারবো, আমরা এটা নিয়ে গর্ববোধ করব, সেই জায়গাটা আমরা নগদকে নিয়ে যেতে চাই। তো আমার এই ব্যাপারে কথা হয়েছে উচ্চ পর্যায়ে, এবং সরকারের ইচ্ছা হচ্ছে, ইনক্লুডিং প্রফেসর ইউনূস সাহেবের ইচ্ছা হচ্ছে যে এটাকে আন্তর্জাতিক মানসম্পন্ন একটা প্রতিষ্ঠানে পরিণত করা, এবং গ্রাহক সেবা বেশি হবে। আমরা চাই কম্পিটিশন হোক, যত বেশি কম্পিটিশন হবে তত ভোক্তাদের জন্য ভালো। আমরা চাই গণশুনানি ছাড়া বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ করবে না সরকার। এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধিত অধ্যাদেশ 2024-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত রোববার জ্বালানির দাম সমন্বয় করতে এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠানোর কথা জানিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান।
সে সময় তিনি জানান, পরিস্থিতি জটিল না হলে দাম বাড়ানো হবে না। এর আগে শেখ হাসিনা সরকারের নির্বাহী আদেশে 2023 সালের জানুয়ারিতে বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি কার্যক্রম স্থগিত করে এনার্জি রেগুলেটরি কমিশন। সম্প্রতি বাড়তি বিদ্যুৎ বিলের অভিযোগ বেড়েছে গ্রাহকদের। তারা বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের সুবিচার পাচ্ছেন না, যদিও প্রতিষ্ঠানগুলো অযৌক্তিক বিলের অভিযোগ নাকচ করে বলছে গরমে বিদ্যুতের ব্যবহারের সঙ্গে খরচও বাড়ে। বিশেষজ্ঞদের মতে মন্ত্রণালয়কে গ্রাহকদের অভিযোগ পর্যবেক্ষণে বিশেষ কমিটি গঠনের পাশাপাশি বিইআরসিকে সক্রিয় করতে হবে। রাজধানীতে বিদ্যুৎ বিতরণ করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকো। বিল আদায় হয় প্রিপেইড ও পোস্টপেইড দুই ধরনের মিটারে। খিলগাঁওয়ের এক বাসিন্দার মে মাসে বিল আসে 2006 টাকা, পরের মাসে 5391 টাকা। মোহাম্মদপুরের আরেক গ্রাহকের বাসায় জুলাই মাসে শীতাতপ যন্ত্র বিকল ছিল, কিন্তু বিল আগের মাসের চেয়ে প্রায় 500 টাকা বেশি। ইচ্ছেমতো বিদ্যুৎ বিল আদায়ের এমন অভিযোগ অহরহ। মে মাসে বিদ্যুৎ বিল এসেছিল 2200 টাকা, বাট পরবর্তী মাস আবার যখন জুনে আমার বিল আসলো, আমি দেখলাম আমার বিল হচ্ছে 5600 টাকা। উপযুক্ত কোনো ব্যাখ্যাও তারা আমাদেরকে দিতে পারে না যে এই কারণে বিদ্যুৎ বিলটা বাড়ছে। আমরা নিজেরাও বুঝতে পারি না কেন বাড়তেছে। হয়তোবা তারা বলতেছে আরেকজনের, অন্যদের কথা মতে যে অন্য কারো লোড হয়তো আমার এখানে চাপিয়ে দিচ্ছে কিনা। গ্রাহক অভিযোগের বিপরীতে বিতরণকারী প্রতিষ্ঠানগুলো বলছে আবাসিক বিদ্যুতে 6টি স্ল্যাবে বিল আদায় হয়। মার্চ থেকে সেপ্টেম্বর 7 মাস গরমে বাড়ে বিদ্যুতের ব্যবহার। গ্রাহকের এই যে ব্যবহার বৃদ্ধি পাইছে। আরেকটা হলো যে আমাদের যে স্ল্যাবে, এই যে উপরের দিকে স্ল্যাবে যত যাচ্ছে ততই এটা ইউনিট রেটটা বাইরে যাচ্ছে। কেউ কি ধরতে পারি যে সে ভুল রিডিং দিয়েছে, তাহলে কিন্তু সে তাৎক্ষণিক পানিশমেন্টের আওতায় আসে। এরপরেও আমাদের যে সফটওয়্যার আছে, বিলিং সফটওয়্যার, এটা যদি অতিরিক্ত রিডিং হয়, 1.5 গুণ বিল হয়ে গেল, তাহলে কিন্তু বিলটা প্রিন্ট হবে না। বিশেষজ্ঞরা বলছেন বিতরণকারী কোম্পানিগুলোর জবাবদিহি নেই, এতেই বেড়েছে গ্রাহক ভোগান্তি। মন্ত্রণালয়ের কোনো সিনিয়র অ্যাডিশনাল সেক্রেটারিকে প্রধান করে যদি এটিকে ব্যবস্থা করেন, এটির সমস্যাগুলো যদি চিহ্নিত করা যায়, তাহলে সেটির আলোকে এটি সমাধানের ব্যবস্থা নেওয়া। আমরা চাইব যে ভোক্তার এই ধরনের বিভিন্ন সমস্যা দিয়ে যেন নিয়মিত ভিত্তিতেই তার সমাধানের জন্য উদ্যোগ থাকার জন্য প্রাতিষ্ঠানিকভাবে এনার্জি রেগুলেটরি কমিশনকে পুনরায় তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। পর্যবেক্ষকরা বলছেন গ্রাহক অভিযোগের মুখে বিদ্যুৎ বিল কমানোর নজিরও আছে, যা প্রশ্নবিদ্ধ করে বিতরণকারী কোম্পানির স্বচ্ছতাকে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনী হলফনামা অনুযায়ী গত 5 বছরে সবচেয়ে বেশি 497 গুণ সম্পদ বেড়েছে সিরাজগঞ্জ 2 আসনের জান্নাত আরা হেনরির। এছাড়াও রাজনৈতিক প্রশ্রয়ে শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন অনেক সংসদ সদস্য। অস্বাভাবিক হারে সম্পদ বৃদ্ধি পাওয়া শীর্ষ 5 সংসদ সদস্যকে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। হাই স্কুলের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করা জান্নাত আরা হেনরি 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 2 আসন থেকে হেরে যান। নির্বাচনী হলফনামায় তার সম্পদের পরিমাণ ছিল 13,27,000 টাকা। 2009 সালে সোনালী ব্যাংকের পরিচালক নির্বাচিত হন তিনি। 2024 সালে নির্বাচনী হলফনামায় তিনি সম্পদ দেখান 64 কোটি টাকা। দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় ময়মনসিংহ 9 আসনের আনোয়ারুল আবেদিন তুহিন বার্ষিক আয় দেখান 2,30,000 টাকা। 10 বছরে 311 গুণ বেড়ে তার বার্ষিক আয় এখন 1,20,00,000 টাকা। চট্টগ্রাম 15 আসনের নৌকা প্রার্থীর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর 2018 সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় বেড়েছে 250 গুণ। যশোর 3 এর কাজী নাবিল আহমেদ একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় তার বার্ষিক আয় দেখান 1,26,00,000 টাকা। 2024 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 35 কোটি টাকায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় নূরে আলম চৌধুরী মাদারীপুর 1 আসন থেকে 7 বার নির্বাচিত হন। শেষ 5 বছরে তার সম্পদ বেড়েছে 84 গুণ। টিআইবি বলছে শুধু হলফনামা নিয়ে কাজ করলে চলবে না, কারণ হলফনামার চেয়ে বহুগুণ বেশি অর্থ পাচার বা লুকিয়ে রেখেছে অনেক সংসদ সদস্য।
দুদকে যখন একজন ব্যক্তি কমিশনার হিসাবে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন তখন তার কাছে এমন একটা জায়গায় তিনি চলে গেছেন তার কাছে কিন্তু তার পক্ষে আর কিছু রাষ্ট্রের কাছ থেকে বা কারো সরকারের কাছ থেকে পাওয়ার কিছু অবস্থা থাকে না। কাজে তিনি কেন তার হাতে অর্পিত ক্ষমতাটাকে যথাযথভাবে ব্যবহার করতে সৎসাহস দেখাতে পারবেন না। নির্বাচনের সময় হলফনামা ধরে সংসদ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের ঝড় উঠলেও কোনো ব্যবস্থা নেয়নি দুদক। এবার প্রভাবমুক্ত থেকে দুদককে কার্যকর ব্যবস্থা নেয়ার পরামর্শ টিআইবির। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকরা পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করা শুরু করেছেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে মৌখিক নির্দেশের পরিপ্রেক্ষিতে তারা পদত্যাগ করছেন। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তথ্যমতে ডিএসসির 5 জন স্বতন্ত্র পরিচালক মেইল ও হার্ড কপির মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি একজন ব্রিগেডিয়ার জেনারেল ট্রান্সফার হয়ে গেছেন, আর এর আগে ডিএসসির চেয়ারম্যান পদত্যাগ করেন। এদিকে সিএসিতেও স্বতন্ত্র পরিচালক রয়েছেন মোট 7 জন। এর মধ্যে সিএসির 2 জন স্বতন্ত্র পরিচালক ইতোমধ্যে পদত্যাগ করেছেন। বাকিরা বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগ জমা দেবেন বলে জানা গেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াত উল ইসলাম, তার ছেলে জুহায়ের সারার ইসলাম সহ 11 ব্যক্তির সব বিও হিসাব অবরুদ্ধ করা হয়েছে। বিএসইসি বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, উল্লেখিত ব্যক্তিদের নামে শেয়ারবাজারে যত বিও হিসাব রয়েছে সেগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবরুদ্ধ থাকবে। এসব হিসাবে যতদিন অবরুদ্ধ থাকবে ততদিন এগুলোতে শুধু অর্থ জমা করা যাবে, কিন্তু কোনো অর্থ তোলা যাবে না। অবরুদ্ধ থাকা অবস্থায় এসব বিও হিসাবে কোনো শেয়ার লেনদেন করাও যাবে না। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক ও লেনদেন বেড়েছে দেশের 2 শেয়ার বাজারেই। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বাড়ে 92.95 পয়েন্ট। এদিকে ঢাকার শেয়ার বাজারে লেনদেনও বেড়েছে প্রায় 250 কোটি টাকা। বৃহস্পতিবার লেনদেনের শুরুতেই পড়তে থাকে ঢাকা স্টকের সূচক। প্রথম 30 মিনিটে প্রধান সূচক কমে 48 পয়েন্ট। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডিএসইএক্স এর প্রধান সূচক 92.95 পয়েন্ট বেড়ে অবস্থান করে 5699 পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় 778 কোটি 55 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় 242 কোটি টাকা। হাত বোতলে অংশে নেওয়া 394টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে প্রায় 151টির, কমেছে 210টির এবং অপরিবর্তিত রয়েছে 33টির প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে গ্রামীণ ফোন, দ্বিতীয় ব্র্যাক ব্যাংক এবং তৃতীয় অবস্থানে আছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে এসইবিএল, দ্বিতীয় ইসলামী ব্যাংক এবং তৃতীয় অবস্থানে আছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 175 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 16,378 পয়েন্টে। লেনদেন হয় 13 কোটি 22 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।